এই যে অবস্থাটি যেটি শুনলাম আমরা, আইনশৃঙ্খলা বাহিনী, আপনি বলছিলেন যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের আচরণ করে এবং সেই আচরণগুলোর সাথে এখনকার যে আচরণের কথা আপনি শুনলেন তার একটি পার্থক্য তো আছেই। পাশাপাশি যে বিষয়টি আপনি বলছিলেন যে আমরা জেনারেলি জানি জঙ্গি দমনের বিষয় যেরকম হয়, মানে জঙ্গিদের সাথে যে আচরণ, রাজনীতিবিদদের সাথে কি একই আচরণ হয়, আবার রাজনীতিবিদদের সাথে যে আচরণ হবে অরাজনৈতিক কোনো দাবি দেওয়া নিয়ে যারা আসে তাদের সাথে আচরণ, মানে এই আচরণগত পার্থক্য তো নিশ্চয়ই থাকে না। জঙ্গি হোক অথবা যেই হোক, যখন কেউ পুলিশ হেফাজতে থাকে তখন তাকে নির্যাতন করার কোনো অধিকার নাই। জঙ্গি হলে তার বিচার হবে, কিন্তু নির্যাতন করার তো কোনো আইনি বিধান না। আপনি তো বলছেন কিতাবের কথা, সেটি ঠিক আছে। প্রথমে আমাদের আসতে হবে একটা আইনি ধারা। আইনি ধারা, যে কাজটা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি কাজ করছেন, এটা আমাদের বারবার বলতে হবে। থার্ড ডিগ্রি টর্চার বলে একটা কথা আছে, মানে একটা বড়তম টর্চার, কাপড় খুলে একদম যৌনাঙ্গে শক দেওয়া থেকে শুরু করে নানা ধরনের যে বিকৃত এক ধরনের অত্যাচার, সেগুলো কিন্তু নিষিদ্ধ করার কথা বলা আছে। এক, আমাদের বাংলাদেশে পুলিশ হেফাজতে নির্যাতন প্রতিরোধ আইন 2013 একটা হয়েছে। এটা কেন হয়েছিল? জাতিসংঘের নির্যাতন বিরোধী যে সনদ, সেখানে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ। নির্যাতন বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে বলে বাংলাদেশ 2013 সালে একটা আইন করেছে। সে আইনটাও এমন দুর্বল, যদি কোনো শারীরিক এবং মানসিক নির্যাতন করে তাহলে প্রমাণিত হলে 5 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা। তো পুলিশ যে পরিমাণ করে, তারা 50,000 টাকা জরিমানা দিয়েই তারা হয়তো হবে। কিন্তু এ পর্যন্ত 17টা না 18টা মাত্র মামলা হয়েছে এ পর্যন্ত। আচ্ছা, যদি নির্যাতনে কারো মৃত্যু হয়, তাহলে যদি সেটা প্রমাণিত হয় নির্যাতনের মৃত্যু হয়েছে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। শাস্তির পরিমাণটা দেখেন। এখন এটা গেল পুলিশের দিক, ডিবির দিক। এরপর আমরা আয়নাঘরের অস্তিত্ব আমরা শুনেছি না? এটা কি কোথাও আছে? আমাদের কোথাও কোনো বাহিনীর আয়নাঘর করার কোনো প্রভিশন কি আছে? আচ্ছা, এগুলো দেখলে নির্যাতনের যে বর্ণনাটা আমরা শুনলাম, সেটা শুনলে মনে হয় তারা কি আসলে মানসিক রোগীর মতো হয়ে গেলেন? যে মানুষকে নির্যাতন করে বিকৃত আনন্দ পাওয়া, অনেকটা স্যাডিস্ট মেন্টালিটি। কেন হলেন? কি কারণে হলেন? কেনটাই জানতে চাচ্ছিলাম। এই কেনটা, তার মানে কি হুকুমুল তামিল করতে গিয়ে তারা এরকম হয়ে যান, অথবা এর মধ্য দিয়ে তারা এক ধরনের, এটাও ক্রমাগত একটা বাহিনীকে নিপীড়ক করতে 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 নিপীড়নের মনস্তত্ত্ব তাদের মধ্যে তৈরি হয়েছে। ফলে পুলিশের যে সমস্ত সদস্যরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের তো একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার। তাদেরকে অপরাধী বলার আগে তাদেরকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার, যে কেন তারা এটা করলেন। এটা করে কি তারা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন? এটার মধ্যে দিয়ে কি তারা টাকা রোজগার করতে চেয়েছেন? এটার মধ্যে দিয়ে কি বেটার প্রমোশন চেয়েছেন? অথবা এটার মধ্যে দিয়ে তারা প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছেন? এগুলো আমাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট হওয়া দরকার। তারপরে দেখুন মিথ্যা মামলা, মানে একজন পুলিশ লিখছেন হাতে ককটেল ধরিয়ে দিয়ে, মানে লিখতে গিয়ে তার হাত কাঁপে না? তাহলে এই কিভাবে এইরকম জায়গায় চলে যায় একটা রাষ্ট্রীয় বাহিনী? নবী বলছিলেন যে বাধ্য হয়ে যখন এই ধরনের আশঙ্কা আসে যে সে যদি এই মিথ্যা স্টেটমেন্টটা না দেয় তাহলে হয়তো তাকে ক্রস ফায়ারে দেওয়া হতে পারে। আবার ধরুন ক্রস ফায়ার মানেটা কি? যে দুই পক্ষ গোলাগুলি করছে, মাঝখানে কেউ পড়ে গিয়েছে, এটা হলো ক্রস ফায়ার। এখন তো এটা ক্রস ফায়ার না, তো গুলি করে হত্যা করা, কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে ক্রস ফায়ার। এই যে ক্রস ফায়ার কালচারটা আমাদের এখানে একটা ভীতিকর শব্দ চালু হয়েছিল আমাদের এখানে। তারপর আমি আর একটা বিষয় একটু বলবো, যে জজ সাহেব তিনি কি ফিজিক্যাল এক্সামিনেশন করলেন না? যে তার সামনে যিনি উপস্থিত আছেন তিনি তো চোখে দেখছেন এই মানুষটা দাঁড়াতে পারছে না, হাত সোজা করতে পারছে না, এটা দেখেও তিনি আবার রিমান্ড মঞ্জুর করলেন। আচ্ছা, রিমান্ডে তো এরকম নির্দেশনা আছে হয়তো। তাহলে আইন, তিনি যে একজন বিচারক হিসাবে তিনি তার দায়িত্ব পালন করার কথা, তাহলে এই বিচারকদেরকে তো আওতায় নিয়ে আসা উচিত, শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। যদি তিনি না পারেন তিনি ছেড়ে দেবেন, কিন্তু তিনি এইরকম ক্রীড়নক হয়ে যাবেন কেন? একটা ছোট্ট ব্যক্তিগত উদাহরণের কথা বলি। আমার বিরুদ্ধে মামলা হলো যে আমি 1 মে একই সঙ্গে 3 থানায় 3টা হোটেলে ক্যাশ বাক্স ভেঙে আমি 30,000 টাকা লুট করেছি, হত্যার হুমকি দিয়েছি, এরকম। বিচারকের সামনে যখন দাঁড়ালাম, ওই বিচারক তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং আমাকে তিনি চিনতেন, আমি সে সময় চট্টগ্রামে কাজ করতাম। তিনি আমার দিকে তাকিয়ে জাস্ট আমার মামলাটা আর একটা কোর্টে ট্রান্সফার করে দিলেন। তিনি কিন্তু এই সাহসটা রাখলেন না যে এই মানুষটাকে আমি চিনি, তিনি ক্যাশ বাক্স থেকে 30,000 টাকা চুরি করতে পারেন না। তারপর একই সময় সকাল 7টায় একই সময় প্লেস অফ অকারেন্স 3 জায়গায়
এই আপনাদের কারণ বাজারের এখানে একটা, পল্টন মোড়ের এখানে একটা, মতিঝিলে একটা, এবং একই এই সকাল 7টায়। এই মামলা তো 4 বছর চলেছে। 4 বছর চলেছে। তো ফলে দেখুন, পুলিশ একটা মামলা দেয়, কিন্তু বিচারক যিনি, তার কি বিচার করার ক্ষমতাটা কমে গেল? আমরা তো আদালতে বলি যে বিচার করা, বিচারের দুটো পার্ট আছে, একটা হলো যাচাই বাছাই করা, সেটাকে বলে বিচার করা, আর একটা হলো রায় দেওয়া। আসলে বিচার করাটা মানে কিন্তু রায় দেওয়া নয় না, কিন্তু তিনি একটা ভার্ডিক্ট দিয়ে দেন, কখনো কখনো শর্ট ভার্ডিক্ট দিয়ে দেন, রায় দিয়ে দেন যে 3 দিনের তাকে রিমান্ডে দেওয়া। আচ্ছা, রিমান্ডে দেওয়ার সঙ্গে নির্যাতনের সম্পর্ক কি? রিমান্ড তো তার কাছে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, জিজ্ঞাসাবাদের সঙ্গে টর্চারের সম্পর্ক কি? আমাদের এখানে রিমান্ডে দেওয়া মানেই কিন্তু একটা বাণিজ্য মানে ওকে রিমান্ডে দেওয়া হয়েছে মানে টাকা দাও। এবং আমাদের পারসেপশনটা এরকম যে রিমান্ডে যাকে দেয়া হবে তার শারীরিকভাবে তাকে, ফলে এইবার যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে একটা বড় জাগরণ তৈরি হয়েছে, আমরা এর মধ্যে থেকে সংস্কার চাই। আমরা পুলিশ বাহিনীকেও একটা মানবিক বাহিনীতে দেখতে চাই, বিরতি নিয়ে জনগণের বাহিনী হিসেবে দেখতে চাই।